আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। মিশন বার্ষিক যে আমাদের একটা ক্যাম্পেইন, এবং এই ক্যাম্পেইনের আজকে আমরা তোমাদের বিজ্ঞানের ৬, ৮ এবং ১০ নাম্বার অধ্যায় এটার সুন্দর মতো কভার করব, এবং এই পার্টটা কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। তোমরা আসলে কেমিস্ট্রি আসলে এখনো পাও নাই, বাট তোমরা যখন 9 এ উঠবা তখন দেখবা যে এই পার্টগুলোই আসলে কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। সো আমি অ্যাজ আ কেমিস্ট্রি টিচার তোমাদেরকে ৬ নাম্বার অধ্যায়, ৮ নাম্বার অধ্যায় এবং ১০ নাম্বার অধ্যায় সুন্দর মতো এমসিকিউ গুলো করিয়ে দিব, এবং আমি যে এমসিকিউ গুলো করাবো এগুলো যদি তোমরা দেখে যাও তাহলে আশা করা যায় এর বাইরে আর কিছু আসবে না। সো সবাই একদম সুন্দর মতো বসে এক বসায় পুরো ক্লাসটা করে উঠবে। যেখানে যেখানে ব্যাখ্যা লেখা প্রয়োজন হবে সেখানে সেখানে ব্যাখ্যা লিখবে, এবং যেখানে যেখানে মনে হবে যে স্ক্রিনশট নিয়ে নেওয়া উচিত এই এমসিকিউটার, সেটা নিয়ে নিবা। ওকে, সো তুমি যদি এই ক্লাসটা করো তাহলে তোমার স্কুলের যে এক্সাম বা সামনে যে তোমাদের হয়তো বা বৃত্তি এক্সাম হবে, সব জায়গায় তুমি কমন পাবা। ওকে, সো চলো আমরা শুরু করে ফেলি। এবং আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। আমি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, এবং ৪ বছর ধরে প্রায় ২ লক্ষ না, মানে আরো বেশি, প্রায় ৫ লক্ষ মতো স্টুডেন্ট পড়িয়েছি, এবং জাতীয় যে রসায়ন অলিম্পিয়াড সেখানে ন্যাশনাল ক্যাম্পেইন পর্যন্ত আমি করে আসছি। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে তোমাদের ৬ নাম্বার অধ্যায়, যেটা হচ্ছে পরমাণুর গঠন। সো আসলে পরমাণু কিরকম হয় তোমরা এটা খুব ভালো মতোই জানো, তাই না? যে পরমাণুর কি থাকে, মাঝে কি থাকে বলো তো? নিউক্লিয়াস থাকে, তাই না? পরমাণুর মাঝে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো? বলো দেখি তোমরা একটু। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে পি আর এন, তাই না? পি এন মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন থাকে, হ্যাঁ। আর বাইরে থাকে কি? কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। তো এই যে পি প্লাস এন, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। এটাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। আর সবসময় মনে রাখবা যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল সবসময় হয় হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। একটা পরমাণুতে সবসময় নাম্বার অফ প্রোটন ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন হয়। ওকে, সো এই কিছু বেস দিয়েই আমরা পড়াশোনা শুরু করতে পারি, এবং আস্তে আস্তে অল্প কিছু ব্যাখ্যা আমরা পড়তে পড়তে দেখে ফেলবো। ওকে, সো চলো আমরা শুরু করি। বলছে একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? সো এটা সুন্দর মতো একটা লিখে নাও, যে যে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, সর্বোচ্চ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এই বাচ্চা কাচ্চা লিখে ফেলো, এবং এগুলোই তোমরা দেখবা যে এগুলো যখন তোমরা বড় হবা এই জিনিসগুলো সারা জীবনই তোমাদের কাজে লাগবে। 2n², যেখানে n কি? n হচ্ছে ভাইয়া কক্ষপথ সংখ্যা, n হচ্ছে কক্ষপথ। ওকে, তাহলে এখানে কত কক্ষপথ বলেছে ভাইয়া বলো তো? দ্বিতীয় কক্ষপথ। তাহলে এই প্রশ্নের জন্য তোমার n কত হবে? এই প্রশ্নের জন্য তোমার n হবে হচ্ছে 2, তাই না? তাহলে বলো দেখি, তাহলে অতএব নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা কত হবে? 2n²। তাহলে 2 ইন্টু n এর মান কত? 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার দাও, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার করলে কত? 4, 4 দুগুণ 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 8টা। এখন তোমাকে এই প্রশ্নটা প্রথম কক্ষপথ দিতে পারে, তৃতীয় কক্ষপথ দিতে পারে, চতুর্থ কক্ষপথ দিতে পারে, জাস্ট n এর মানের উপরে চেঞ্জ করে হয়ে যাবে, তাই না? যদি n ইকুয়াল টু 1 হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রন হবে কয়টা বলো তো? 2টা। n ইকুয়াল 1 হলে, n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রন হয় 8টা। n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রন হবে 2 ইন্টু 3 স্কোয়ার, মানে 9 দুগুণে 18। আর n ইকুয়াল টু 4 হলে হবে ইলেকট্রন সংখ্যা 32টা, তাই না? তো দেখো, অল ইন ওয়ান, মানে একটা এমসিকিউ করে এই টাইপের সব এমসিকিউ আমরা করে ফেলতে পারলাম। এবার হচ্ছে রাদারফোর্ড পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত নেওয়া যায়। রাদারফোর্ডের পরীক্ষাটা ছিল, যদি আমি শর্টে বলি, রাদারফোর্ড একটা এরকম লেড ব্লক ছিল। এই লেড ব্লকের মধ্যে একটা তেজস্ক্রিয় মৌল, সেটা ইউরেনিয়াম হতে পারে, তা নিয়েছিল। ঠিক আছে, কি নিয়েছিল? লেড ব্লক, ঠিক আছে, এবং একটা পর্দা নিয়েছিল। পর্দাতে কিসের আবরণ দেওয়া ছিল? পর্দাতে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটা পর্দা। এটা কি? জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, আবরণ যুক্ত একটি পর্দা নিয়েছিল, তাই না? এবং তারপরে কি হয়েছিল বলতো? মাঝে নিয়েছিল একটা
স্বর্ণপাত। কি? স্বর্ণপাত, গোল্ড প্লেট। ওকে, তো মাঝে নিয়েছিল একটা গোল্ড প্লেট, স্বর্ণপাত, স্বর্ণপাত মানে স্বর্ণের একটা প্লেট আর কি। এবং এখান থেকে ক্রমান্বয়ে কোন রশ্মি বিচ্ছুরিত হচ্ছিল বলো দেখি? এখান থেকে ক্রমান্বয়ে বিচ্ছুরিত হচ্ছিল হচ্ছে আলফা রশ্মি। কি রশ্মি ভাই বলো? কি রশ্মি? আলফা রশ্মি। এগুলো কি? এগুলো হচ্ছে আলফা কণা। আলফা কণা, ঠিক আছে। আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+। ওকে, আচ্ছা। এবং দেখা গেল যে বেশিরভাগ আলফা কণায় ভেদ করে চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণায় এই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে এবং এখানে আলোর ঝলকানি তৈরি করছে। দেখা যাচ্ছে যে যত কাছাকাছি আসছে এই আলফা কণাগুলো বেঁকে যাচ্ছে, যত কাছাকাছি আসছে আলফা কণাগুলো বেঁকে যাচ্ছে, মাঝে যত মাঝের দিকে আসছে আলফা কণা বেঁকে যাচ্ছে সাইডে এবং এখানে আলোর ঝলকানি তৈরি করছে। ঠিক আছে, তো আসলে দেখা গেল সিদ্ধান্ত নেওয়া হলো যে বেশির মানে পর্যবেক্ষণ কি ছিল বলো দেখি? তো এখানে আমাদের দেখতে হবে যে আসলে পর্যবেক্ষণ কি কি, মানে কি কি পর্যবেক্ষিত হলো। তাহলে পর্যবেক্ষণ প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ, তারপরে না তুমি সিদ্ধান্ত নিবা। তো পর্যবেক্ষণের 1 নাম্বার ছিল যে অধিকাংশ রশ্মি কি পাত ভেদ করে চলে যায়, পাত ভেদ করে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তারপরে 2 নাম্বার কথা কি ছিল? 2 নাম্বার কথা ছিল, 2 নাম্বার পর্যবেক্ষণ হচ্ছে কিছু পরিমাণ আলোক রশ্মি বেঁকে যাচ্ছে, কিছু পরিমাণ, খুবই অল্প সংখ্যক, খুবই অল্প সংখ্যক অল্প রশ্মি, মানে কি রশ্মি? আলফা রশ্মি, মানে আলফা কণা আর কি, রশ্মি বেঁকে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। এটা রশ্মি না লিখে কণা লিখতে পারো। আর 3 নাম্বার একটা হচ্ছে 20,000 এর মধ্যে, প্রায় 20,000 এর মধ্যে, 20,000 এর মধ্যে একটি রশ্মি কি হয় বলতো? যে পথে যায়, যে পথে আসে সে পথে ফিরে যায়, সে পথে ফিরে যায়। তার মানে যেটা হচ্ছে যে প্রায় 20,000 এর মধ্যে একটা রশ্মি কি হয়? যেই পথে আসছিল ওই পথেই ফিরে আসে। ঠিক আছে, তার মানে মাঝে অবশ্যই ভারী একটা কিছু আছে, যার কারণে খুবই অল্প জায়গা জুড়ে মাঝে অবশ্যই ভারী কিছু আছে, যার কারণে যে পথে আসছিল ওই পথে ফিরে গেল। তাহলে ওগুলো হচ্ছে পর্যবেক্ষণ। এবং সিদ্ধান্ত কি কি নেওয়া যায় বলো দেখি? সিদ্ধান্ত তখন নেওয়া গেল, দেখো অধিকাংশ রশ্মি ভেদ করে চলে যাচ্ছে, তো ভেদ করে চলে যাওয়া মানে কি? অধিকাংশ অবস্থানই ফাঁকা, তাই না? ঠিক আছে, এখানে হচ্ছে প্রায় 99% রশ্মি ভেদ করে চলে যায়, 99% রশ্মি ভেদ করে চলে যায়। তার মানে বলো দেখি অধিকাংশ স্থানই কি? ফাঁকা। লিখো, অধিকাংশ স্থান কি? ফাঁকা। 2 নাম্বার কি বলো দেখি? 2 নাম্বার অল্প কিছু রশ্মি বেঁকে যাচ্ছে। তো এটা দেখো, এটা হচ্ছে প্লাস, প্লাস তার মানে মাঝেও অবশ্যই প্লাস কিছু আছে, যে কারণেই বিকর্ষণ করে ছেড়ে দিচ্ছে, কারণ প্লাস প্লাসকে বিকর্ষণ করে। তাহলে মাঝে কি আছে? ধনাত্মক চার্জ আছে, ধনাত্মক চার্জ আছে। এবং এটার সাইজ কত? সাইজটা খুবই অল্প, কারণ একটাকে ও পুরোপুরি ব্যাক করছে। কারণ যদি সাইজ বড় হতো তাহলে তো অনেকগুলোকেই পুরোপুরি ধাক্কা মেরে সরাই দিত। হ্যাঁ, যার সাইজ কি? সাইজ ছোট। এবং একেই বলা হয় হচ্ছে নিউক্লিয়াস, একেই বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এগুলো হচ্ছে পর্যবেক্ষণ। তাহলে পর্যবেক্ষণ কি বলো দেখি? পরমাণুকে অবিভাজ্য না, পরমাণুকে ভাঙা যাবে, কারণ মাঝে অবশ্যই কিছু একটা আছে যেটাকে ভাঙলে আমরা পাবো। তাহলে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর বেশিরভাগ অঞ্চলই ফাঁকা। এই দুইটা হচ্ছে সিদ্ধান্ত। তার মানে আমার উত্তর হবে কি? 2 এবং 3। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে গঠিত। এটা কে বলেছিল? এটা সবার আগে বলেছিল হচ্ছে অ্যারিস্টটল। মানে হচ্ছে অবিভাজ্য কণা দিয়ে গঠিত, মানে ভাঙতে 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 এমন একটা সময় পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যায় না। বাট আসলে কথাটা সত্য না, ঠিক আছে? তাহলে ডেমোক্রিটাস বলেছিল এই কথাটা। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, তাই না? আচ্ছা, অ্যাটোমস কোন দেশীয় শব্দ বলো দেখি? গ্রিক শব্দ, তাই না? নাকি ইতালিক? বলো, গ্রিক।
নির্দিষ্ট কক্ষপথের ধারণা দেন কে? নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিয়েছিল বোর। আসলে রাদারফোর্ড বলেছিল কি? রাদারফোর্ড বলেছিল যে পরমাণুকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরবে। মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, ইলেকট্রনগুলো কি হবে? ঘুরবে। এই কথাটা কে বলেছিল? রাদারফোর্ড বলেছিল। মানে একটা কক্ষপথে যে ঘুরবে এমন কথাটা কিন্তু উনি বলে নাই, ঠিক আছে? বাট বোর আসলে এসে বলে দিল যে ইলেকট্রন কি হবে? নির্দিষ্ট কক্ষপথেই ভ্রমণ করবে, ঠিক আছে? নির্দিষ্ট কক্ষপথে ভ্রমণ করবে। ওকে, এই হচ্ছে বিষয়। এবং রাদারফোর্ডের জিনিসটাকে জন্য এভাবে লেখা হয়, তাই না? ঠিক আছে, মানে আসলে স্টারের মতো করে দেওয়া হয়, তাই না? হ্যাঁ, এভাবে দেখানো হয় কিছুটা, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবে দেখানো হয় যে ইলেকট্রন এদিকে ঘুরে এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা? এটা মনে রাখবা, পরমাণুর ভিতরে কি কি থাকে? প্রোটন, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, আর থাকে হচ্ছে নিউট্রন। সব সময় একটা পরমাণুর আইডেন্টিক্যাল একটা ইস্যু হচ্ছে প্রোটন। এটা সব সময় আইডেন্টিক্যাল। কখনো দুইটা পরমাণুর প্রোটন সংখ্যা একই হতে পারবে না, নেভার। প্রোটন সংখ্যা চেঞ্জ হলে পরমাণুটাই বদলে যাবে। কি বলছি? প্রোটন সংখ্যা যদি কখনো বদলে যায় পরমাণুটাই বদলে যাবে, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে মানে বৈশিষ্ট্য, এটাই হচ্ছে বৈশিষ্ট্য বহন করে। বুঝলা? যেমন তোমার যদি ডিএনএ বদলে দেওয়া হয় তাহলে তুমি বদলে যাবা, তেমনি মানে এই একটা পরমাণুর ডিএনএ যদি আমি বলি, পরমাণুর ডিএনএ হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, সাবাস। একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। তাহলে ওই যে বলেছিলাম প্রোটন সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে প্রোটন, এটাই হচ্ছে পি, হচ্ছে কি? প্রোটন সংখ্যা, বা প্রোটন সংখ্যাকে বলা হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা। ওকে, পারমাণবিক সংখ্যা। আর এন হচ্ছে নিউট্রন সংখ্যা। আমি বলেছিলাম পি প্লাস এন ইকুয়াল টু হচ্ছে ভর, ঠিক আছে? তাহলে পি কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা কত? 17। আর এন হচ্ছে, এন রেখে দিলাম। ভর কত? ভর বলেছে 35, 35। ওকে, তাহলে আমার নিউট্রন বের করতে হবে। নিউট্রন সংখ্যা কত? তাহলে এন বের করা যাবে না? তাহলে এন ইকুয়াল কত হবে বলো ভাই? 35 মাইনাস 17। তাহলে এন ইকুয়াল হচ্ছে কত? 18। খুবই সিম্পল, ভেরি ইজি। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে এখানে 18। 18 আর 17 35। ওকে, পরমাণুতে কোন দুটি কণা সমান থাকে? ওই যে শুরুতেই বলে আসছি যে একটা পরমাণুতে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন সবসময় সমান থাকে, তাই না? এই কারণে পরমাণু আধান নিরপেক্ষ হয়। মানে ভিতরে যদি 10টা পজিটিভ চার্জ থাকে তাহলে বাইরে কি হবে? তাহলে বাইরে হচ্ছে সবসময় 10টা নেগেটিভ চার্জ থাকবে। 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এমনি দিলামই হবে। একটা ইয়াতে 10টা থাকে না আর কি, ঠিক আছে? এটা এভাবে করা ঠিক হবে না। মানে ধরো এখানে 10টা প্রোটন আছে, তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা। তারপরের কক্ষপথে কয়টা থাকবে? 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে টোটাল দেখো 10টা ইলেকট্রন, 10টা প্রোটন। এবং এটা কি? এটা হচ্ছে কিন্তু নিয়ন, তাই না? পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে? এটা তোমরা সবাই জানো। ওই যে দেখেছিলাম ছোট্ট একটা জায়গা, ওটা কি একজনকে দৌড়ায় বাইরে বের করে দিচ্ছে। তার মানে ওটাই হচ্ছে আমাদের সমস্ত ভর বহন করে। সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস। ওই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, তো প্রোটন আর নিউট্রন যোগ করলেই তো আমরা টোটাল ভর পাই। সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা কত? তো আমরা জানি যে ধরো একটা সোডিয়াম, ঠিক আছে? তো সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টা, ঠিক আছে? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা। যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন থাকে, ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় যে হচ্ছে তুমি বলো এই যে 11টা ইলেকট্রন এখন প্লাস মাইনাসের সাথে কিভাবে চেঞ্জ হবে? যদি কখনো সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণ করে, তো গ্রহণ করলে ওর উপরে চলে আসবে হচ্ছে মাইনাস, যেটা সোডিয়াম কখনো গ্রহণ করে না। বাট আমি বলছি যে যদি করে সোডিয়াম ইলেকট্রন খুব একটা গ্রহণ করে না, করেই না বলা যায়, ঠিক আছে?
তো যদি করে তাহলে সোডিয়াম মাইনাস হয়ে যাবে, মানে গ্রহণ করলে মাইনাস, মানে গ্রহণ করলে তো তুমি ঋণী হয়ে গেলা। তো ঋণী মানে কি, ঋণীর সাথে ঋণাত্মকের সম্পর্ক, তাহলে গ্রহণ করলে ঋণী, তো ঋণাত্মক। তাহলে বলো তো একটা গ্রহণ করলে তখন ওর ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে যাবে, তখন ওর ইলেকট্রন হয়ে যাবে 12টা, তাই না, 12টা। আর সোডিয়াম যদি কিনা একটা ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন ত্যাগ, তো যখন তুমি ত্যাগ করছো তখন তো তুমি ঋণী হচ্ছ না, তখন তো তুমি দাতা, ধনাত্মক, তাই না, তোমার হৃদয়ের মধ্যে কি আছে, ভালো মানসিকতা আছে, তুমি একটা পজিটিভ মেন্টালিটির, তাই না, তাহলে এটা হয়ে যাচ্ছে ত্যাগ করলে Na প্লাস। আসলে ব্যাখ্যা আসলে আলাদা, প্লাস মাইনাস মিলাই এটা আসলে ওভারঅল প্লাস থাকে এই জন্য। তাহলে ইলেকট্রন সংখ্যা কত বলো দেখি, তাহলে একটা ত্যাগ করে দিলে, 11টা তো ছিল, তাহলে একটা ত্যাগ করে দিলে 10টা। তাহলে যখন সোডিয়াম প্লাস তখন আমার ইলেকট্রন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা, মানে একটা ছেড়ে দিয়েছে। ওকে, তার মানে এটা, এই সরি আমার এটা। ওকে, বোঝা গেল? তাহলে প্লাস মাইনাস এভাবে পারা যাবে। যদি ধরো তোমাকে আমি বললাম যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা, তাহলে Mg2+ এর ইলেকট্রন সংখ্যা কয়টা? হ্যাঁ, তাহলে দেখো ইলেকট্রন ত্যাগ করলে হয় প্লাস, তাহলে 2টা প্লাস, তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 12টা ছিল, তাহলে 2টা ত্যাগ করলে 10টা, তাহলে ম্যাগনেসিয়াম 2+ এরও কিন্তু 10টা ইলেকট্রন। ওকে, তার মানে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+ এদের একই সমান ইলেকট্রন। ওকে, কোন মৌলের ভর সংখ্যা এত, প্রোটন সংখ্যা এত, তার ইলেকট্রন সংখ্যা কত? সো ভর সংখ্যার সাথে আসলে ইলেকট্রন সংখ্যা 7 নয়, আমি বলেছি প্রোটন সংখ্যা যতগুলো হবে ইলেকট্রন সংখ্যা ততগুলো, জিনিসগুলোকে ইজি ভাবে নিবা। তাহলে প্রোটন সংখ্যা 15, তার মানে ইলেকট্রন সংখ্যাও 15, এখানে আসলে আর গুণাগুণির কিছু তোমার নাই। ওকে, ট্রিটিয়াম, তো হাইড্রোজেনের 3টা আইসোটোপ, একটা হচ্ছে হাইড্রোজেন, মনে রাখবা 1 মানে 1 1, হাইড্রোজেন 1 1, ওকে, হাইড্রোজেন 1 2, হাইড্রোজেন 1 3। ওকে, এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন, আর এটা হচ্ছে ভর, ঠিক আছে, এটা হচ্ছে মাস, মাস মানে কি ভর, ঠিক আছে। তাহলে ভর থেকে যদি প্রোটন বাদ দেই তাহলে নিউট্রন পাওয়া যায়, তাই না, ভর থেকে প্রোটন বাদ দিলে কি পাওয়া যায় বলো, নিউট্রন পাওয়া যায়। তাহলে তুমি বলো দেখি, যদি এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম হচ্ছে প্রোটিয়াম, প্রোটিয়াম, এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, এটার নাম হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। ওকে, তাহলে এখানে দেখো ভর এত, প্রোটন হচ্ছে 1, তাহলে নিউট্রন কয়টা, নিউট্রন 1 - 1, তার মানে প্রোটিয়ামে নিউট্রন সংখ্যা হচ্ছে 0। ডিউটোরিয়ামে দেখো ভর হচ্ছে 2, এটা হচ্ছে প্রোটন, প্রোটন সব সময় সেম, ওই যে বলেছি না, প্রোটন হচ্ছে আইডেন্টিক্যাল থাকবে। তাহলে নিউট্রন কয়টা বলো তো এখানে ডিউটেরিয়ামে, তাহলে ডিউটেরিয়ামে নিউট্রন হচ্ছে 2 - 1, তার মানে 1। কারণ ট্রিটিয়ামে দেখো এটা হচ্ছে তোমার ভর, এটা হচ্ছে প্রোটন, প্রোটন, তাহলে এখানে তোমার নিউট্রন কয়টা, তাহলে এখানে তোমার নিউট্রন হচ্ছে 3 - 1, তার মানে 2। তার মানে তুমি যদি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়ামের এই সংকেতটা মনে রাখো 1 1 1 2 1 3, মানে জাস্ট এগুলো তো 1, প্রোটন সংখ্যা 1, জাস্ট ভর এক এক করে বৃদ্ধি পায়, এদেরকে আইসোটোপ বলা হয়, তাই না, একই পারমাণবিক সংখ্যা ভিন্ন ভর সংখ্যা, এদেরকে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। সো তুমি যদি এটা ক্যালকুলেট করো তাহলে নিউট্রন সংখ্যাও তুমি 0 1 2 পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে তোমার চেয়েছে ট্রিটিয়াম আইসোটোপে নিউট্রন সংখ্যা কত, তাহলে ট্রিটিয়াম 1 3, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 2, এবং বাকি দুইটাও কিন্তু তোমার কাছে চাইতে পারে। ওকে, এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা হচ্ছে 16, ভর সংখ্যা হচ্ছে 32, ঠিক আছে, এম ধরলাম, ভর সংখ্যা 32। তাহলে ইলেকট্রন বিন্যাস কোনটি, আসলে প্রোটন যতগুলো থাকে ইলেকট্রনও ততগুলোই থাকে, তাহলে ইলেকট্রন হচ্ছে 16টা, তো ইলেকট্রন 16টা, হ্যাঁ, এবং এটা 16টা ইলেকট্রন কিভাবে থাকবে বলতো, সবসময় হচ্ছে 2 8 তারপরে 6, তাই না, 2 8 6, প্রথম কক্ষপথে 2টা থাকে সর্বোচ্চ, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকে সর্বোচ্চ, তাই না, তাহলে 2 8 6 10 6 16। ওকে, যদি কখনো 15 থাকে, ধরো 15টা ইলেকট্রন, তাহলে কিভাবে সাজাবা, 2 8 5। ওকে, সাবাস। এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 16, ভর সংখ্যা 32।
তাহলে পারমাণবিক সংখ্যা 16, তার মানে ইলেকট্রন সংখ্যা 16। 16 32, তাহলে 32 থেকে 16 বাদ দিলে 16 হয়, তার মানে নিউট্রন সংখ্যা 16। পারমাণবিক সংখ্যায় হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে এটাও সঠিক, তার মানে 1 2 ও 3। ডান। ওকে, তারপরে কোনটির সাহায্যে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায়? ওই যে আইসোটোপ দ্বারা, ঠিক আছে, আইসোটোপ। যে কোনো সেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ওই যে শুরুতেই পড়ায় আসছি, তাই না, 2n স্কয়ার। তাহলে 2n স্কয়ার। তো সহজ জিনিসগুলো, খুবই সহজ ভাই, আমার ক্লাস করে যাবা, ইচ এন্ড এভরিথিং কমন, সব কমন, জীবন সুন্দর, তাই না? ওকে, নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো নিয়ন হচ্ছে ওই যে হিলিয়ামের নিচে নিয়ন থাকে, তাই না? তো নিয়ন হচ্ছে 10, তাই না? নিয়ন হচ্ছে 10, তাহলে 10 করলে কত হবে? ওই যে 2 আর 8 শেষ, 2 8 শেষ, 2 8 10। ওকে, সাবাস। হিলিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন? হিলিয়াম কত? হিলিয়াম হচ্ছে 2টা ইলেকট্রন থাকে, তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? কিভাবে মুখস্থ করবো আমি তোমাকে একটু বলে দেই, ঠিক আছে? হাই হিলি বেবি, হাই হিলি বেবি কেন অফিসেতে? হাই হিলি বেবি কেন অফিসেতে? ঠিক আছে, নি না, নি না। ওকে, হাই হিলি বেবি কেন অফিসেতে? হাই, আয় হাই রে, হাই হাই হয়ে গেল। হাই হিলি বেবি কেন অফিসেতে? নি না, ঠিক আছে, নি না। তারপরে কি হবে? নিনার পরে কি হবে বলো দেখি? নিনার পরে হবে মাসি, মাসি পিসি, মাসি পিসি ক্লার্ক কে, ঠিক আছে, মাসি পিসি ক্লার্ক কে। আচ্ছা, আপাতত এতটুকুই দেখি। তো হাইয়ে হচ্ছে হাইড্রোজেন, হিলিতে হচ্ছে হি লি, ঠিক আছে, হিলি, হিলি, বেবি, বে বি, কেন, কেনতে হচ্ছে সি এন, ঠিক আছে, সি এন, অফিসেতে ও আর এফ, অক্সিজেন ফ্লোরিন, তাই না? নি না, নিয়ন সোডিয়াম, মাসি এম এ, হ্যাঁ, এই মাসি বানান কি? এম এ এস আই, এবং আমি যেভাবে দিচ্ছি সেভাবে তুমি লিখবা এটা, ঠিক আছে, এম এ এস আই, মাসি। তাহলে এম জি এ এল এস আই, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ঠিক আছে, হয়ে গেল 3টা। মাসি। এবার হচ্ছে পিসি। তো পিসি, পিসিতে হচ্ছে কি? ফসফরাস, সালফার। ক্লার্ক বানান লিখো তো, সি এল এ আর কে, ঠিক আছে, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, হয়ে গেল ক্লার্ক, ঠিক আছে। কেতে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে দেখো, হাই হিলি বেবি কেন অফিসেতে, নিনা মাসি পিসি ক্লার্ক কে, ঠিক আছে, হয়ে গেল না? তাহলে দেখো আমার সাথে সাথে লিখো, ঠিক আছে, লিখো, হাইড্রোজেন, হাই হিলি, ঠিক আছে, বেবি কেন, হ্যাঁ, অফিসেতে, হাই হিলি বেবি কেন অফিসেতে, চলো চলো চলো, হাই হিলি বেবি কেন অফিসেতে, নিনা, হ্যাঁ, মাসি, মাসি কি? এম এ এস আই, কি করব? এম জি এ এল এস আই, ঠিক আছে, এম জি এ এল এস আই, মাসি। ওকে, চলো এবার এটাকে একটু এ সাইডে নিয়ে আসো, কারণ আমাদের তো আরো লিখতে হবে। মাসি, পিসি, পি এস, মাসি পিসি, তারপরে সি এল এ আর কে, ক্লার্ক, ঠিক আছে। আরে বাবা, আর ধরতেছে না এখানে, ঠিক আছে, ক্লার্ক, তারপরে হচ্ছে কে, ক্লার্ক, তারপরে কে। তাহলে এটার পারমাণবিক সংখ্যা 1, এটার 2, এটার 3, এটার 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো কারো যদি পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে সমস্যা হয়, তুমি আমার এই ছন্দ দেখে আরামসে করে ফেলতে পারো। কিভাবে? আরামসে করে ফেলতে পারো, তাই না? ওকে, সাবাস। তো পরে আরো পড়াবনি, সমস্যা নেই, আপাতত এতটুকুই মনে রাখো। ওকে, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত? ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 1টা, পড়ানো আছে, তাই না? দেখে নিও। ওকে, চলো পরবর্তীতে যাই। আইসোটোপের তেজস্ক্রিয়তা বিকিরণ করে নিম্নের কোন রোগের? ক্যান্সারেরও করা হয়, গলগণ্ডরও করা হয়। সো এটা আসলে
একটা মানে সমস্যাকর কোয়েশ্চেন, তো গলাগণ্ড দিতে পারো, ক্যান্সারও করা যায়। কার মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন? অ্যারিস্টটল, তাই না? আচ্ছা, পদার্থের গঠন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি বিজ্ঞানী জল ডাল্টন কর্তৃক প্রদত্ত? সো ডাল্টনের যে পরমাণু মতবাদ আছে সেখানে না না না, এটা তো রাদারফোর্ড বোর। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এইটা, তাই না? ফসফরাসের ভর হচ্ছে 32, তাহলে এম হচ্ছে 32। ফসফরাসের পারমাণবিক সংখ্যা প্রোটন হচ্ছে 15। আমরা কোত্থেকে পেলাম 15? এই যে দেখবা এখানে ফসফরাস, এই যে দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। তুমি অটোমেটিক কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, দুইটা বাদ দিলে কত থাকে? 17। তাহলে এটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। ট্রিটিয়ামের আইসোটোপে নিউট্রন সংখ্যা হচ্ছে 2টা, এটা আমরা পড়ে আসছি অলরেডি। ফসিলের বয়স জানার জন্য আইসোটোপের ক্ষয় দেখা হয়, ফসিলের ক্ষয় দেখা হয় না, ঠিক আছে? আইসোটোপ কতটুকু ক্ষয় হচ্ছে সেটা দেখা হয় স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে, ঠিক আছে? তাহলে এটা হবে 1 এবং 3। ফসিলের ক্ষয় কখনোই দেখা হয় না। ওকে, সো আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী অধ্যায়ে, 8ম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? বলা হয় প্রতীক। সংকেত না, ঠিক আছে? সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক। আর সংকেত হচ্ছে যখন এটাকে মানে একটা যৌগের ক্ষেত্রে আমরা সংকেত দিই, ঠিক আছে? আচ্ছা, এ এর যোজনী 2, বি এর যোজনী 3। সো দেখো এরকম যৌগগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো, দেখো এ এর যোজনী কত? 2। বি এর যোজনী কত? বি এর যোজনী হচ্ছে 3। তাহলে এ আর বি যদি একটা যৌগ গঠন করে, তাহলে জাস্ট এ এর যোজনী বি কে দিয়ে দিব, বি এর যোজনী এ কে দিয়ে দিব। বুঝতে পারছো? এ এর যোজনী বি কে, বি এর যোজনী এ কে, জাস্ট যোজনী এক্সচেঞ্জ করে দিব, তাহলে আমাদের যৌগটা হয়ে গেল। তাহলে A3 B2 কই? এটা। ওকে, কোন মৌলের একাধিক যোজনী আছে? একাধিক যোজনী আছে হচ্ছে লেডের হচ্ছে পিবি, তাই না? পিবি হচ্ছে 2 4, এইটা থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? NH42SO4 যোগে অ্যামোনিয়ামের যোজনী কত? সো দেখো আমাদের কিছু যৌগমূলকের নাম মুখস্থ করতে হবে। সো যৌগমূলকের নামগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি, সাথে সাথে তোমাকে আমি এই যৌগমূলকগুলোর যোজনীগুলো লিখে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমাদের যে যৌগমূলকটা লাগবে সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম যেটা হচ্ছে NH4 প্লাস, তাহলে এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 1, ঠিক আছে? তারপরে লিখো হচ্ছে কার্বনেট। কার্বনেট হচ্ছে CO3 2 মাইনাস, তাহলে এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 2। তারপরে লিখো সালফেটের কি সংকেত হচ্ছে SO4 2 মাইনাস, তাহলে এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 2, তাই না? তারপরে সালফেটের পরে লিখো ফসফেট, PHATE, ফসফেট হচ্ছে PO4 3 মাইনাস, তাহলে এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 3, তাই না? ফসফেট, কার্বনেট। তারপরে লিখো নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস, তাহলে এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 1। তারপরে লিখো হচ্ছে অ্যামোনিয়াম তো লিখছো, ফসফোনিয়াম লিখতে পারো, ফসফোনিয়াম। এগুলো তোমার 9-10এও কাজে লাগবে। ফসফোনিয়াম হচ্ছে PH4 প্লাস, তাহলে এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 1। ওকে, হাইড্রক্সিল হচ্ছে OH মাইনাস, তার মানে এর যোজনী কত? এর যোজনী হচ্ছে 1। সো তুমি এটা সব সময় মনে রাখবা এবং এদের যোজনীগুলো এরকম ফিক্সড: অ্যামোনিয়াম, কার্বনেট, সালফেট, ফসফেট, নাইট্রেট, ফসফোনিয়াম, হাইড্রক্সিল। ওকে, তো এখন তোমাকে যদি বলা হয় যে অ্যামোনিয়াম সালফেটের সংকেত লিখো, কি বললো? অ্যামোনিয়াম সালফেট। তাহলে ভাই তুমি কিচ্ছু করবে না, তুমি আগে অ্যামোনিয়ামটা দিবা, NH4 প্লাস, এটা তুমি জানো। সালফেট কি? SO4 2 মাইনাস, হলো। তাহলে এর যোজনী কত ভাই? এর যোজনী হচ্ছে 1, দেখতে পাচ্ছ, এর যোজনী হচ্ছে 2। তাহলে তুমি অ্যামোনিয়াম লিখবা ব্র্যাকেট দিয়ে, এর যোজনীটা এখানে বসাই দিবা, সালফেট লিখবা, সালফেটের ব্র্যাকেট দিয়ে অ্যামোনিয়ামের যোজনীটা ওকে দিয়ে দিবা। আসলে এক লিখা যা, না লিখাও তা, তার মানে NH42SO4, তাই না?
হয়ে গেল না? ডান। ওকে, তাহলে এটাই হচ্ছে দেখো কই অ্যামোনিয়াম সালফেট। তো এমনিতেও অ্যামোনিয়ামের যোজনী কত হয়? +1 হয়, মানে 1 হয় আরকি। যোজনী তো আসলে প্লাস মাইনাস হয় না? প্লাস মাইনাস হলে আমরা সেটাকে জারণ মান বলি। ওকে, তাহলে অ্যামোনিয়ামের যোজনী +1। কিভাবে বুঝলাম? এই যে 2 আর এর পাশে 1, তার মানে 1 মানে কি? অ্যামোনিয়ামের যোজনী 1। ওকে, সমতাকরণ। তো সমতাকরণটা খুবই সহজ। ধরা হচ্ছে হাইড্রোজেন আছে প্লাস নাইট্রোজেন আছে, তৈরি হলো হচ্ছে অ্যামোনিয়া NH3। তাহলে দেখো তো এখানে এই পাশে এই সাইডে আমরা দেখব আর এই সাইডে আমরা মিলাবো। এই সাইডে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, নাইট্রোজেন আছে হচ্ছে 2টা। এই সাইডে হাইড্রোজেন আছে কয়টা? 3টা, নাইট্রোজেন আছে 1টা, তাই না? তাহলে আমি যদি এক কাজ করি, এই সাইডে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে নাইট্রোজেনটা আমার হয়ে গেল 2টা, তাহলে হাইড্রোজেন হয়ে গেল আমার 6টা। আমার নাইট্রোজেন তো মিলে গেল, বাট হাইড্রোজেন তো এপাশে 2টা, এপাশে এবার 6টা হয়ে গেল। তাহলে এটাকে আমার 6 বানানোর জন্য এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6টা। তাহলে হাইড্রোজেনের আগে 3 দিয়ে গুণ দিয়ে দাও, দেখো। তাহলে হাইড্রোজেন এখন 6টা, নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 6টা মিলে গিয়েছে। তাহলে 3, এখানে 1, এখানে 2, দেখো 3 1 2, 3 1 2, তাহলে 3 1 2, 3 1 2। ওকে, সাবাস, তাহলে ডান। ওকে, KClO3। সো দেখো এটা খুবই সহজ, উৎপন্ন গ্যাসটির পরমাণু। তো KClO3 এটা মনে রাখবা, KClO3 এটা যদি কখনো ভাঙে, এটা তৈরি করে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে অক্সিজেন। এই বুঝতে পারছো যে এখানে দেখো KCl হয়ে গেছে, তাহলে বাকি থাকে কি আর? অক্সিজেন। মানে O3 তো আর হওয়া পসিবল না, O2 হয় সব সময়। তাহলে পরমাণু সংখ্যা কয়টা? 2টা, তাই না? আবার আরেকটা মনে রাখবা ভাঙন, ক্যালসিয়াম কার্বনেট যদি কখনো ভাঙে, যেটাকে আবার চুনা পাথরও বলা হয়, কি বলা হয়? চুনা পাথর। এটা যদি কখনো ভাঙে, হিট দাও যদি, তাহলে এটা তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি তৈরি করে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাসও তৈরি করে এটা। বুঝতে পারছো? সো এটা কখন কোনগুলো কিভাবে ভাঙে সেটা তুমি মাথায় রাখবা। ওকে, আচ্ছা। কোন বিক্রিয়ায় অক্সিজেন দরকার হয়? দহন বিক্রিয়া যেগুলো, সেই বিক্রিয়ায় কি দরকার হয় বলো? অক্সিজেন দরকার হয়। মানে যে কোনো বিক্রিয়া যদি অক্সিজেন থাকে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সেটাকে আমরা কি বলতে পারি? দহন বিক্রিয়া বলতে পারি। শুষ্ক কোষে কি ধরনের শক্তি উৎপন্ন হয়? ড্রাই সেল, ওই যে ব্যাটারি। তো ব্যাটারি থেকে তোমরা কি পাও? কারেন্ট পাও। এই যে মনে করো এই রিমোটটা চলতেছে, এখানে কি আছে? শুষ্ক কোষ আছে। তাহলে এটা কি? এটাকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে। তার মানে তড়িৎ শক্তি এখানে উৎপন্ন হয়, তাই না? খাবার সোডার মধ্যে লেবুর রস যোগ করলে, তো খাবার সোডা আর হচ্ছে ওয়াশিং সোডা, মানে কাপড় কাচা সোডা, এটা তোমরা পার্থক্য থাকে, অনেকে ভুলে যাও। তো খাবার সোডা যেটা, সেটা আমি ক্লাসেও পড়িয়েছি। খাবার সোডা হচ্ছে কি বলতো? সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। আর ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা এটা হচ্ছে Na2CO3, এবং এটার সাথে অনেক সময় 10 অণু পানি থাকে আর কি, 10 অণু পানি থাকে। তো এই যে খাবার সোডা NaHCO3, আর লেবুর রসে থাকে কি? অ্যাসিড। তো অ্যাসিডের সাথে যখনই এই NaHCO3 বিক্রিয়া করে, তখনই কি তৈরি করে জানো? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তখনই কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। অ্যাসিডের সাথে যখনই এরা বিক্রিয়া করে, এটা তো ক্ষার, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এটার সাথে করলেও কার্বন ডাই অক্সাইড, এটার সাথে করলেও কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। ওকে, ঠিক আছে। রাসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে 3 ভাগে ভাগ করেছেন। কি কি? মৌলিক, যৌগিক, মিশ্র। কি কি? মৌলিক, যৌগিক, মিশ্র। তাহলে 3 ভাগে ভাগ করেছে। ওকে, টিনের যোজনী, এই যে SN, এটা হচ্ছে টিন। টিনের যোজনী হয় হচ্ছে 2 4। লেড যেটা পিবি এর যোজনীয় হয় হচ্ছে 2 4। ঠিক আছে, একটা হচ্ছে আস, একটা হচ্ছে ইক। কখন আস? যখন ছোট তখন এটাকে বলা হয় আস, বড় হলে এটাকে বলা হয় ইক। আর আরেকটা মনে রাখবা, আয়রন। আয়রনের যোজনী আবার হচ্ছে 2 3, মানে হচ্ছে Fe2+ Fe3+ এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে 2 4। ওকে, কার্বনের যোজনীয় হচ্ছে, কার্বন হচ্ছে 2 4। যোজনী জেনারেলি এরকমই শো করে, জারণ মান অনেক হতে পারে। ওকে, আচ্ছা, 2 4। কোনটি ধনাত্মক যৌগমূলক বলো দেখি? ওই যে অ্যামোনিয়াম। সালফেট কি? সালফেট হচ্ছে SO4 2-, তোমাদেরকে লিখে দিয়ে আসছি আগেই। কার্বনেট কি? CO3 2-। ফসফেট কি? PO4 3-। আর অ্যামোনিয়াম কি? অ্যামোনিয়াম হচ্ছে NH4+, তাই না বাচ্চারা? বলো, তাহলে এটা হচ্ছে আমার উত্তর, অ্যামোনিয়াম ধনাত্মক। হ্যাঁ, আসলে দেখো তোমাদের এই পড়াশোনাগুলো এতটা ইজি, এতটা ইজি, তোমাদেরকে হয়তোবা অনেক ভয় দেখানো হয়।
স্কুলের টিচাররা ভয় দেখায় বা প্রাইভেটের টিচাররা ভয় দেখায় যে পড়াশোনা খুব কঠিন। আসলে না। আ ক্লাস বলা যায় যে 9-10 পর্যন্ত পড়াশোনা যথেষ্ট ইজি। একটু ভালোমতো পড়লে দিনে যদি স্কুল, কলেজ, প্রাইভেট বাদে নিজে যদি ২-৩ ঘন্টা সময় দাও এনাফ। বাট ২-৩ ঘন্টা একদম ভালোমতো সময় দিতে হবে। মানে ফোন টিপতে ২-৩ ঘন্টা সময় দিলে কিন্তু আবার হবে না। বুঝতে পারছো? ওকে। নাইট্রাইট যৌগমূলকের যোজনী কত? এই সেম 1 ঠিক আছে? 1। ক্যালসিয়াম সালফেট একটি অণুতে কয়টি পরমাণু থাকে? তো ক্যালসিয়াম কি হয় বলো দেখি? ক্যালসিয়াম সালফেট হচ্ছে CaSO4 তাই না? তাহলে কয়টা বলো তো? একটা ক্যালসিয়াম, একটা সালফার, ৪ টা। তাহলে 1 প্লাস সালফার একটা আর অক্সিজেন কয়টা? ৪ টা। তাহলে টোটাল হচ্ছে ৬ টা পরমাণু রয়েছে। সো এভাবে যেকোনো যৌগের পারা যাবে না? পারা যাবে। বিক্রিয়াটি কোন ধরনের? সো এটা বিক্রিয়াটা দেখো পানির সাথে বিক্রিয়া করছে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। সো এটা দহন বিক্রিয়া বলা যেতে পারে। একটা ২টা যুক্ত হচ্ছে, তার মানে এটা সংযোজনও বলা যেতে পারে। আবার ২টা মৌলিক পরমাণু যুক্ত হচ্ছে, সো এটাকে কিন্তু সংশ্লেষণও বলা যেতে পারে। সো এটা দহনও হবে, এটা সংযোজনও হবে। মানে প্রশ্নটা ঠিক নাই আরকি, ওকে? FeS প্রস্তুতিতে Fe এবং সালফারের পরিমাণের উপযুক্ত অনুপাত কোনটি? তো এই ফেরাসের ভর হচ্ছে ৫৬ আর এটার ভর হচ্ছে ৩২। তাহলে তুমি যদি একটু অনুপাত করো ৫৬/৩২ তোমার যদি ক্যালকুলেটর থাকে এটা তুমি করে দেখবা ৫৬/৩২ করলে কত আসতে পারে বলো তো? ৭ ৮ দিয়ে যদি কাটি ৭ ৮ ৫৬, ৮ দিয়ে কাটলে ৪ ৮ ৩২, তাহলে ৭:৪। ঠিক আছে? উভয় পক্ষকে মানে ওই লব এবং হরকে ৮ দিয়ে ভাগ করেছি, তাহলে ৭:৪। এর আণবিক ভর ৫৬, এর আণবিক ভর ৩২। এটা একটু কঠিন তোমাদের লেভেলের জন্য। লোহার গুঁড়া এবং তুতে। তো লোহার গুঁড়া হচ্ছে Fe আর তুতে হচ্ছে জেনারেলি কপার সালফেট, সাথে ৫ অণু পানি থাকে, বাট এটা এখানে আমরা নিব না বিক্রিয়ার সময়। তাহলে FeS আচ্ছা Fe প্লাস হচ্ছে কপার সালফেট। তাহলে এখানে যেটা হয় এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কি করে? আয়রন এসে এই কপারকে বলে তুই চলে যা, সরাই দেয়। ঠিক আছে? আর আয়রনটা এই কপারের জায়গাটায় বসে যায়। তাহলে FeSO4। ঠিক আছে? তাহলে ফেরাস সালফেট। ফেরাস সালফেটকে আয়রন সালফেটও বলা হয়, কারণ এটা তো আয়রন, তাই না? লোহার গুঁড়া যেহেতু। ওকে, আমরা পরবর্তীতে যাই। নিচের কোনটি সংশ্লেষণ বিক্রিয়া? দেখো, যেখানে এটা তো বিয়োজন, এটা তো বাদ। দেখো ২টা মিলে একটা তৈরি হচ্ছে, আবার ২টা পরমাণু, মানে এটা কিন্তু যৌগ। ২টা যৌগ মিলে যদি তৈরি হয় তাহলে কিন্তু সংযোজন। বাট ২টা মৌল মিলে যদি কখনো বিক্রিয়া করে তখন আমরা সেটাকে বলি হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। হ্যাঁ, মানে সংযোজন আর সংশ্লেষণের মধ্যে পার্থক্য কি? সংশ্লেষণটা হচ্ছে মৌল যোগ মৌল, মৌল যোগ মৌল। আর সংযোজন এটা হতে পারে মৌল যোগ মৌল, মৌল যোগ মৌল। এটা হতে পারে মৌল যোগ যৌগ, মৌল যোগ যৌগ। এটা হতে পারে যৌগ যোগ যৌগ, যে কোনো কিছুই হতে পারে। বুঝতে পারলা? যৌগ যোগ যৌগ এরকম হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তার মানে সংশ্লেষণ সংযোজন দুইটা একই কখন? যখন দুইটা মৌল যোগ মৌল হচ্ছে। বুঝতে পারলা? ওকে। একটা ভেঙে দুইটা তৈরি হচ্ছে, বিযোজন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, কোন ধরনের বিক্রিয়া বলতো? এটা সংযোজনও বলা যায়, দহনও বলা যায়। ঠিক আছে? তাহলে সংযোজনও বলা যাবে, দহনও বলা যাবে। সালফারের দহনের ফলে উৎপন্ন শিখা, সালফারের দহন করলে এটা নীল বর্ণের শিখা পাওয়া যায়, মুখস্থ রেখো। এটা দহন বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, দুইটা যুক্ত হচ্ছে সংযোজন বিক্রিয়া, দুইটা মৌল যুক্ত হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে ১ ২ এবং ৩ তিনটাই। এই যে কপার কার্বনেট, কিউপ্রাস কার্বনেট, তাহলে কপার অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? এটা তৈরি হবে। এটা ১ এবং ২। আচ্ছা, সো আমরা পরবর্তী অধ্যায়ে যাব। তবে পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে আমরা একটু আমাদের অ্যাপ থেকে ঘুরে আসব এবং অ্যাপে একটু আমাদের ফিচারগুলো দেখে আসবো, কিভাবে আমরা আসলে অ্যাপটা রান করি এবং অ্যাপে আমরা কিভাবে কুইজ দিতে পারি। সো চলো আমরা একটু অ্যাপ থেকে ঘুরে আসি। তো তোমরা যদি আমাদের হচ্ছে অ্যাপের দিকে যাও,
তাহলে আমাদের অ্যাপের শুরুতেই দেখতে পাবা হচ্ছে যে তোমার রুটিন বা ক্যালেন্ডার। ওখানে গেলে তোমরা হচ্ছে রুটিন দেখতে পারবা, কখন কি ক্লাস থাকে না থাকে। এবং তারপরে যদি তোমরা যাও তো দেখবা যে হচ্ছে আমাদের মেন্টররা কখন কি করছে না করছে, হ্যাঁ? এগুলোর একটা সব শর্ট আপডেট আমরা দিয়ে থাকি এবং এটা তোমরা এখানে গেলেই দেখতে পারবে, ঠিক আছে? এবং অনেক উপদেশমূলক জিনিসও পাবে। যেমন দেখো যে হচ্ছে টাকা হাতে থাকলেই শেষ, এর সমাধান কি? ঠিক আছে? হাল ছেড়ো না, হ্যাঁ? কেন আমি মেন্টর হলাম? কেন তোমাদের রুমন ভাই মেন্টর হলো সেটা তুমি জানতে পারবা। বই কেন পড়বা সেটাও তুমি জানতে পারবা। মানে তুমি আরকি সিনিয়রদের সাথে বিভিন্ন রকমভাবে কানেক্টেড থাকতে পারবা। তোমরা তো Facebook এ অনেক জায়গায় অনেকভাবে টাইম ওয়েস্ট করো রিলস দেখে। সো সেটা তুমি যদি একটা শিক্ষামূলক রিলসের একটা সুযোগ পাও, সেটা obviously কিন্তু তোমাদের জন্য অনেক ভালো হয়, তাই না? তারপরে দেখতে পাবা এখানে গেলে তুমি হচ্ছে অ্যানিমেটেড ভিডিও লেসন দেখতে পাবা, হ্যাঁ? তারপরে তুমি শিখো এআই এক্সপ্লোর করতে পারবা। তুমি এআই কে কোন প্রশ্ন করলে উনি অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? তারপরে এখানে গেলে তোমরা হচ্ছে ক্লাস দেখতে পারবা, ঠিক আছে? ধরো এখানে বিজ্ঞানে গেলে তুমি বিজ্ঞানের ক্লাস দেখতে পারবা। ওকে? তারপরে দেখো মোস্ট ইম্পোর্টেন্ট প্লেলিস্ট যেটা আমরা দেখলাম। এরপরে হচ্ছে তুমি নিজেকে যাচাই করার জন্য কুইজ দিতে পারবা, ঠিক আছে? তারপরে দেখো এই যে এক্সক্লুসিভ গাইডলাইনও তোমাদের জন্য আছে। তো চলো আমরা একটা কুইজ দিয়ে ফেলি, ঠিক আছে? চলো আমরা কুইজ দিয়ে ফেলি। তো ধরো আমরা কুইজের দিকে গেলাম। এখন তুমি কোন সাবজেক্টের কুইজ দিতে চাচ্ছ বলো? তো আমরা যেহেতু বিজ্ঞান পড়লাম, চলো আমরা বিজ্ঞানেরই কুইজ দিয়ে ফেলি। তো আমরা বিজ্ঞান সিলেক্ট করলাম, এগিয়ে গেলাম। ওকে? এখন তুমি এটার কোন চ্যাপ্টারের কুইজ দিতে চাচ্ছ? ঠিক আছে? তো ধরো আমি বললাম যে আমি রাসায়নিক বিক্রিয়ার কুইজটা দিতে চাচ্ছি। তো চলো আমি রাসায়নিক বিক্রিয়া সিলেক্ট করলাম এবং এগিয়ে গেলাম। ওকে? এখন তুমি কয়টা প্রশ্নের উপরে কুইজ দিতে চাচ্ছ সেটা আমি ধরো ১০ টা প্রশ্ন সিলেক্ট করলাম এবং এগিয়ে গেলাম। ওকে? এখন চলো তাহলে আমরা কুইজ শুরু করো। ওকে? চলো কুইজ শুরু করি। ওকে, লেটস গো। দেখি আমি কত পাই। কার্বনের যোজনী কত? আমি কিন্তু এটা ক্লাসে পড়িয়েছি অলরেডি। তো কার্বনের যোজনী কত বলতো? ২ এবং ৪ হতে পারে। এই সিলেক্ট করে ফেললাম। তারপরে আমি এগিয়ে গেলাম। চলো দ্রুত করে ফেলবো। মোমে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? হ্যাঁ? ওহ মাই গড! মোমে? তো মোমে তো হচ্ছে রাসায়নিক শক্তি থাকে। সেটা পরে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাই না? তো মানে এটা আমি দিলাম, এমনি দিলাম। ধরো ভুলও হইতে পারে। গেল। চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি হবে বলো তো? বিয়োজন বিক্রিয়া হবে। এই যে ধরো বিয়োজন। এ কি? হ্যাঁ? বিয়োজন হইল। ঠিক আছে? এগিয়ে যাই আমরা চলো। অ্যামোনিয়াম সালফেট যৌগে অ্যামোনিয়াম মূলকের যোজনী কত? ১ পড়েছি আমরা ক্লাসে। আজকেই পড়েছি। চলো। তুতে স্বাভাবিক অবস্থায় কি প্রকৃতির হয়? তুতে স্বাভাবিক অবস্থায় কি প্রকৃতির হয়? তো এমনি তো পানির সাথে ইয়া থাকে। ঠিক আছে? আর স্বাভাবিক অবস্থায় ধরো আমি দিলাম। ঠিক আছে। দেখা যাক কি হয়। একটু ১-২ টা ভুল না করলে কেমনে হয়? জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয় না কারা? যারা অ্যাসিড তারা দিবে না। এ দেখো এটা অ্যাসিড নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড তাহলে ১ এবং ২। হ্যাঁ? সিলেক্ট করে ফেলো ১ এবং ২। তারপরে চলো। ঠিক আছে? তো এটা somehow একটা মিস্টেক হইছে আমাদের এখানে। হ্যাঁ? এটা একটা ইমেজ ছিল। সো ধরো এটা কিছু একটা দিয়ে ফেলি আমি। ঠিক আছে? কিছু একটা দিয়ে ফেলি। চলো লাগলে লেগে গেল, না লাগলে নাই। সংযোজন দিয়ে ফেললাম। চলো তারপরে যাই। নিচের কোনটি মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে পরিচিত? এই যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বলছি আমি, হ্যাঁ? ক্লাসের মধ্যে। যোজনী কার্বনের হ্যাঁ? পরমাণুকে একক ধরা হয়। হাইড্রোজেনের যোজনীকে সবসময় একক ধরে বাকিগুলোকে করা হয়। ঠিক আছে? আচ্ছা, চলো। কোনটি চুনের পানিকে ঘোলা করে? কার্বন ডাই অক্সাইড। ওকে? তারপরে চলো আমরা ও মা! শাবাশ! দেখছো ১০ এ ১০ পেয়ে গেছি আমি। ঠিক আছে? সব আমাদের ঠিক হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ? উত্তর সিলেক্ট করেছো। ও এটা ১০ এ ১০ পাইনি রে বাবা। ১০ টার মধ্যে ১০ টা সিলেক্ট করেছি আমি। ঠিক আছে? পূরণ করেছি সবগুলো। পূরণ না করা কিছু নাই। আমার টাইম এখনো ৮ মিনিট ৩ সেকেন্ড বাকি। সাবমিট করতে দিলে সাবমিট করে ফেলবা, তোমাকে মার্ক দেখাবে। চলো দেখি। হ্যাঁ, হ্যাঁ, সাবমিট করতে চাল্লাহ। আহা! কম পেয়ে গেলাম। হ্যাঁ, কত পেয়ে গেলাম? দেখো ৮ পেয়ে গেলাম। হ্যাঁ? কি একটা অবস্থা। হ্যাঁ? এই যে ৮ পেয়ে গেলাম। এখন তুমি সলিউশন দেখতে পারো। চাইলে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। তুমি আবারও ট্রাই করতে পারো। ঠিক আছে? এবং এখানে দেখো আমাকে একটা নাম দিছে সুন্দর। কাঁচা পাকা। ঠিক আছে? হ্যাঁ? মানে পাকা বাট পাকাদের মধ্যে আবার আমি কাঁচা। তো সলিউশনটা দেখে ফেলি চলো আমরা। হ্যাঁ? সলিউশন কিভাবে পাবা? আ এই যে দেখো এটা একটা, এটা তোমার ঠিক আছে। হ্যাঁ? এটা ঠিক আছে। তারপরে চুনা পাথর ঠিক আছে। তারপরে এটা ঠিক আছে। তুতে ঠিক আছে। এটা ঠিক আছে। এই যে এটা একটা প্রশ্ন ভুল ছিল। হ্যাঁ, ঠিক আছে? এটা ঠিক আছে। এটাও ঠিক আছে। এই চুনের পানিকে ঘোলা করে না। এটা কার্বন ডাই অক্সাইড হবে। somehow এটা আ ভুল আছে আরকি। ঠিক আছে? চুনের পানিকে ঘোলা করে কার্বন ডাই অক্সাইড। আমার উত্তরটাই ঠিক। এখানকার সলিউশনটা ভুল থাকতেই পারে মাঝে মধ্যে। ঠিক আছে? সো যাই হোক। তো এভাবে কিন্তু তুমি দেখে ফেলতে পারো। তো চলো আমরা আসলে এখন আমাদের আ পড়াশোনায় ফিরে যাই। ওকে?
আমাদের যে আরেকটা অধ্যায় বাকি আছে সেটা আমরা দেখে ফেলি। ওকে, তাহলে আমরা তো অ্যাপটা দেখে ফেললাম। এখন আমরা হচ্ছে পরবর্তী যে অধ্যায়, আমাদের শেষ অধ্যায় আজকের অম্ল, ক্ষারক এবং লবণ, এটা দেখে ফেলবো এবং এটা দেখলেই আমাদের কাজ শেষ। তো এই অধ্যায়টা খুবই সহজ এবং কিছুদিন আগেও আমি যে আমাদের যারা পেইড স্টুডেন্ট তাদেরকে আমরা আ অ্যাপে করাইলাম। সো খুবই সহজ একটা অধ্যায় অম্ল, ক্ষারক। সো আমি যদি সহজে একটা কথাই বলি যে অম্ল আমি কিভাবে চিনব? অম্ল চেনার উপায় হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ আয়ন দিবে। জলীয় দ্রবণে, ঠিক আছে? যেমন এটা হতে পারে HCl, H2SO4, তাই না? HNO3, ঠিক আছে? তাহলে এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো যারা জলীয় দ্রবণে H+ দিতে পারে তারা হচ্ছে অম্ল। আর ক্ষার কারা? ক্ষার বা ক্ষারক আর কি, ঠিক আছে? তো ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে OH- আয়ন দিতে পারে। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে? তারপরে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। তো এরা হচ্ছে ক্ষার বা ক্ষারক। তো আসলে এই জিনিসটাকে আমরা আসলে ক্ষারক বলে থাকি। এটাকে আমরা ক্ষারক বলি। ওকে? তাহলে এটা হচ্ছে ক্ষারক। আর বাকিগুলোকে আমরা মানে যদি তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্ষারক চাই যে কোনটা ক্ষারক, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হচ্ছে ক্ষারক। তো ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্যটা কি সেটা তোমরা সবাই জানো। যে ক্ষার হচ্ছে পানিতে দ্রবণীয়। ক্ষার কি? পানিতে দ্রবণীয়। বাট ক্ষারক কিন্তু পানিতে দ্রবণীয় না। ক্ষারক পানিতে দ্রবণীয় হয় না। এটাই শুধু পার্থক্য। ওকে? আর লিটমাস পেপার, এটার একটু জানো যে আমরা ২ টা ছন্দ মনে রাখবো। অনিল, অনিল কাপুর, ঠিক আছে? ওই যে একটা হিরো আছে, ওই যে আ তোমরা তো নিউ জেনারেশন, তোমরা অ্যানিমাল মুভি দেখছো হয়তো। তো অ্যানিমাল মুভিতে রণবীর কাপুরের যে পাপা তার নাম হচ্ছে অনিল কাপুর, ঠিক আছে? তো অনিল দিয়ে আমরা মনে রাখবো যে অম্ল বা অ্যাসিড যেটা, অম্ল মানেই তো অ্যাসিড, তাই না? অম্ল কি করে? এই যে নীল, নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। নীলকে লাল করে কে? অম্ল। অম্ল নীলকে লাল করে। আবার অনেকে এভাবে মনে রাখে অ্যানিলা, ঠিক আছে? অ্যানিলা। অ্যাসিড নীলকে লাল করে। ওকে? তাহলে নীল লিটমাসকে লাল করে হচ্ছে অম্ল। আরেকটা মনে রাখতে পারো লক্ষণ। অনেকে আবার খালানি ভাবে মনে রাখে। তো লক্ষণ কি? লক্ষণ হচ্ছে লাল, খতে হচ্ছে ক্ষার, আর নতে হচ্ছে নীল, তাই না? তো লালকে নীল করে কে? লালকে নীল করে হচ্ছে ক্ষার। তাহলে খাল কি করে? ক্ষার কি করে? লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে। আর অম্ল কি করে? নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। আর নিরপেক্ষ যৌগ কি করে? লিটমাসের কোনো কি করে না? বর্ণ পরিবর্তন করে না। আরেকটা জিনিস আছে হচ্ছে নির্দেশক। নির্দেশকের কিছু নাম মনে রাখতে পারো। নির্দেশকের কিছু নাম হচ্ছে ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন, এটা হতে পারে থাইমাল ব্লু, হইতে পারে থাইমাল ব্লু, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, হতে পারে মিথাইল রেড, মিথাইল রেড, এটাও হতে পারে। ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। চলো দেখা যাক কি অবস্থা হয়। সাপের উপদ্রব কমানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি? কার্বলিক অ্যাসিড, নট কার্বনিক, কার্বলিক, ঠিক আছে? কার্বনিক অ্যাসিড হচ্ছে এটা H2CO3, আর কার্বলিক অ্যাসিড হচ্ছে এইটা ফেনল বলা হয়। এটার আরেকটা নাম কি? ফেনল। এটা আরেকটা নাম হচ্ছে ফেনল। তো এটা হচ্ছে সাপের উপদ্রব কমানোর জন্য ব্যবহার করা হয়। ওকে? পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য HCl থাকে। পাকস্থলীর প্রাচীরে HCl থাকে। পাকস্থলীর প্রাচীরে কি থাকে? HCl থাকে। সার কারখানায় অতীব গুরুত্বপূর্ণ সালফিউরিক অ্যাসিড, এটাও লাগে। এটা তোমাদের প্রশ্নটা যদি কখনো দেয় সালফিউরিক অ্যাসিডই দিবা, বাট নাইট্রিক অ্যাসিডও লাগে আসলে। অ্যাসিডের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, রাজ অম্ল। খাবার সোডা, তো খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এটার সাথে যদি HCl এর বিক্রিয়া করানো হয়, HCl, ঠিক আছে? তাহলে এটা তৈরি করবে হচ্ছে সোডিয়াম সবসময় ক্লোরিনের সাথে যাবে, NaCl তৈরি করবে, প্লাস H2O তৈরি করবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে? তো এই সোডিয়াম ক্লোরাইডটা এখানে দেখো আছে, তার মানে সোডিয়াম ক্লোরাইড। ওকে?
তারপরে চলো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে, তোমরা সবাই জানো টার্টারিক অ্যাসিড, তাই না? সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? হ্যাঁ, অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? সব আস্তে আস্তে দেখি আমরা। দইয়ে থাকে বা দধিতে থাকে ল্যাকটিক অ্যাসিড, তাই না? ম্যালিক অ্যাসিড কিসে থাকে? ম্যালিক অ্যাসিড থাকে কিসে বলো? আনারসে ম্যালিক অ্যাসিড থাকে। তারপরে CH4, এটা কিন্তু অ্যাসিড না, হাইড্রোজেন থাকলেও এটা কিন্তু অ্যাসিড না, কারণ এটা H+ ছাড়তে পারে না, আবার OH- ও ছাড়তে পারে না। এটা এমনি জাস্ট নিউট্রাল, নিরপেক্ষ একটা যৌগ, ঠিক আছে? জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে না। এখানে হাইড্রোজেন থাকলেও ও কিন্তু H+ ছেড়ে দিতে পারে না। তো কোনটি ক্ষারক? ওই যে বলেছিলাম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যেখানে পাবা ও হচ্ছে ক্ষারক। নিচের কোন ক্ষারকটি পানিতে অদ্রবণীয়? আসলে এটা এভাবে বলা উচিত হয় নাই। ক্ষারক হলে পানিতে অদ্রবণীয়ই হবে, ক্ষারক হলে পানিতে অদ্রবণীয় হবে। প্রশ্ন হওয়া উচিত ছিল নিচের কোনটি পানিতে অদ্রবণীয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্ষারক, তাহলে এটা পানিতে অদ্রবণীয়। ওকে, বাকিগুলো হচ্ছে ক্ষার। ক্যালসিয়াম কার্বনেট এর সাথে কি বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি? তো দেখো ক্লোরিনটা আছে, যে তার মানে এখানে এমন কিছু থাকবে যার ক্লোরিন আছে, আবার হাইড্রোজেন চলে আসছে, তার মানে এটা HCl অবশ্যই। কিভাবে বুঝলাম? এই যে ক্লোরিন চলে আসছে, তার মানে ক্লোরিন থাকবে, হাইড্রোজেন আছে, তার মানে আমার যৌগে হাইড্রোজেনও থাকবে। তো এরকম যৌগ কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুবই ইজি। বেকিং পাউডার, ওই যে খাবার সোডার একটা বেকিং সোডার হচ্ছে বেকিং পাউডার, তো তাহলে NaHCO3, NaHCO3, আর এটা হচ্ছে ওয়াশিং সোডা, ঠিক আছে? ওকে। নাইট্রিক অ্যাসিড, কারণ এটি প্রতিস্থাপনা, হাইড্রোজেন পরমাণু আছে, মানে ছেড়ে দিতে পারে প্রতিস্থাপনে। ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। এটি জলীয় দ্রবণে OH- আয়ন দেয় না, কারণ OH- কারা দেয়? যারা হচ্ছে ক্ষার এবং ওর OH নায়ক। তাহলে 1 এবং 2। ওকে। ক্ষারের বৈশিষ্ট্য হলো এটি পিচ্ছিল কটু স্বাদযুক্ত, নীল লিটমাসকে লাল করে না। হ্যাঁ, অম্ল হচ্ছে নীল লিটমাসকে লাল করে। এরা পানিতে OH- তৈরি করে। তাহলে 1 এবং 3, তাই না? 1 এবং 3। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরের দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো লাবিব ল্যাবরেটরিতে 3টি বিকার নিয়ে 3 ধরনের পদার্থ নিল। তার মানে 3টা বিকার, এই হচ্ছে 3টা বিকার, 3টা বিকার 1 2 3, 3টা বিকারে 3 ধরনের পদার্থ নিল। প্রথম বিকারটি 2 ধরনের লিটমাস কাগজ ডোবানো হলো এবং রঙের কোনো পরিবর্তন হলো না, মানে এখানে নীল লাল 2টা লিটমাসই ঢুকানো হলো, বাট রঙের কোনো পরিবর্তন হলো না, তার মানে এটা কিন্তু নিরপেক্ষ কিছু যৌগ, তাই না? এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ। তাহলে এটা হয় হয়তো বা লবণ হতে পারে, অথবা পানি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই না? আচ্ছা, অপরদিকে দ্বিতীয় বিকারে লাল লিটমাস নীল হলো। কি? দ্বিতীয় বিকারে লাল হয়ে গেল নীল। তো লাল যদি নীল হয় তাহলে এখানে কি আছে? ক্ষার আছে। ওই যে লক্ষণ, লালকে নীল করে ক্ষার। তো ক্ষার তো যে কোনো কিছুই হতে পারে, তাই না? সোডিয়াম হাইড্রক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড হতে পারে। তৃতীয় বিকারে লিন লিটমাস হয়ে গেল লাল। তো নীলকে লাল করে কে? অনিল, অম্ল, তাই না? তাহলে এটা হচ্ছে আমার অম্ল। তাহলে অম্ল কি কি হতে পারে? HCl হতে পারে, হ্যাঁ, H2SO4 হতে পারে, অনেক কিছুই হতে পারে অম্ল আর কি। এখন যেটা প্রশ্ন বলা হচ্ছে কোনটি দ্বিতীয় বিকারের পদার্থ? তো দ্বিতীয় বিকারে কি ছিল? ক্ষার ছিল, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম, মানে ক্ষার টাইপের যেগুলো। তো দেখো এটা হচ্ছে ক্ষার। ওকে, হয়ে গেল। তৃতীয় বিকার, তো তৃতীয় বিকারে কি আছে বলো তো? তৃতীয় বিকারে ছিল অম্ল। তাহলে পানিতে OH- তৈরি করে না, পানিতে H+ তৈরি করে, টক স্বাদযুক্ত। তাহলে 2 এবং 3। ঠিক আছে না? সহজ জিনিস ভাই, খুবই ইজি। আহ এইটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি কখনো ক্লোরিন যুক্ত করা হয়, তাহলে তোমরা মনে রাখবা CaOCl, এটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার। তাহলে ব্লিচিং পাউডার তৈরি হয় CaOCl, ঠিক আছে? ওকে, তো এভাবে মনে রাখবা শিয়াল, ঠিক আছে? এমনি মনে রাখতে পারো, ব্লিচিং পাউডার তৈরি হয়। ওকে। অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান? এই যে এটা থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে? মানে এটাকে আবার মিল্ক অফ ম্যাগনেসিয়াও বলা হয়। কি বলা হয়? মিল্ক অফ ম্যাগনেসিয়াও বলা হয়। বিস্ফোরক তৈরিতে সালফিউরিক অ্যাসিড হয়, এটা ব্যবহার হয় না, নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা হয়। তার মানে 1 এবং 3। ওকে। সোডিয়াম কার্বনেটের সাথে HCl, তো সোডিয়াম কার্বনেট না HCl, তার মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হবে, পানি হবে, না কার্বন ডাইঅক্সাইড হবে। এটা কখনোই হবে না, ক্ষার তৈরি কখনোই হবে না, বুঝতে পারছো? ক্ষার হবে না কখনোই। তাহলে 2 এবং 3। ফেনফথ্যালিন একটি, ওই যে বলেছিলাম ইন্ডিকেটর, ফেনফথ্যালিন, থাইমাল ব্লু, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো কি? এগুলো হচ্ছে নির্দেশক। H2CTO4, এটা হচ্ছে হুক্কু,
হুক কু, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। দেখো হাইড্রোজেন 2টা, H2, C 2টা, C2, 1 2 3 4, ও হচ্ছে 4টা, O4, H2C2 O4, এটা হুক্কু। হুক্কু হচ্ছে কি? অক্সালিক অ্যাসিড। ওকে, নিচের কোন ক্ষারকটি পানিতে অদ্রবণীয়? আবারও সেই একই বোকামি প্রশ্ন। ক্ষারক মানেই তো পানিতে অদ্রবণীয়, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখো, একটা যৌগ যেটা নীল লিটমাস পেপারকে লাল করছে। কি করছে? নীলকে লাল করছে, তাহলে এটা অবশ্যই অ্যাসিড বা অম্ল, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাসিড। আমলকিতে থাকে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আঙ্গুর ফলে থাকে কি? হ্যাঁ, আঙ্গুরে কি সাইট্রিক অ্যাসিড নাকি ম্যালিক অ্যাসিড? ঠিক আছে, এটা একটু দেখতে হবে। দেখবা হয় সাইট্রিক অথবা ম্যালিকের কোনো একটা হবে। সাইট্রিক হওয়ার চান্সই বেশি, সাইট্রিক অ্যাসিড হওয়ার চান্সই বেশি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের কতটুকু উপকারে আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ফ্রেন্ডদের মধ্যে এই ক্লাসগুলো ছড়িয়ে দিবে। আমরা সবসময় শিখো পরিবার তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে আছি। ভবিষ্যতে যে কোনো সাপোর্ট লাগলে আমরা অবশ্যই তোমাদের পাশে দাঁড়াবো। তোমরা এই ক্লাসটা পার হলে ক্লাস 9-এ উঠবে, এবং অবশ্যই শিখো পরিবারের সাথে যুক্ত থাকবে। তোমাদের জন্য অনেক কিছু আছে আমাদের শিখো পরিবারে, এবং তোমরা তো অ্যাপে দেখেছোই। তবে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।